Assalamu alaikum and good evening everyone. Welcome to Genesis BCS Care. I'm Tiar Zaman and today we are going to talk about the syllabus of 49 BCS of the subjective care. It's about finance and banking. So আজকে আমার যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর যে মার্ক ডিস্ট্রিবিউশন সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফাইন্যান্স এন্ড ইন্স্যুরেন্সের এবং ব্যাংকিং এর 50 মার্কস। আপনারা যখন সিলেবাসটা দেখবেন তখন সেখানে ইন্স্যুরেন্স আলাদা করে বলা নেই, জাস্ট ফাইন্যান্সের পার্টটুকু, বাট লাস্টের দিকে যখন আপনারা খেয়াল করবেন সেখানে দেখবেন ইন্স্যুরেন্সের কিছু পোর্শন রয়েছে। ফার্স্ট স্লাইড সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু বিজনেস। আমাদের স্লাইডগুলো যেগুলো ছিল কিছুক্ষণ আগে, যেখানে সিলেবাসগুলো ভাগ করে দেওয়া, ফার্স্ট যেই টপিকটা ছিল সেই টপিকটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা নেচার, অবজেক্টিভস, স্কোপ, গোলস অ্যান্ড ফাংশনস, ফাইন্যান্সিয়াল ম্যানেজার, কন্ট্রোলার, ট্রেজারার ফাংশনস, সোর্সেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যান্ড ফাইন্যান্সিং টাইপস। ওকে, এগুলো হচ্ছে বেসিকলি সাবসেকশনস। সাবসেকশনসের জিনিসগুলো কি হবে আপনাদেরকে দেখতে হবে। আমাদের সাথে আমি যদি ভুল হয়ে না থাকি ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকেই আছেন, এখন আপনাদের কিছু কোর্স, আমি যদি ভুল হয়ে না থাকি, কিছু কোর্স থাকে ইংলিশে, কিছু কোর্স থাকে বাংলায়। সেক্ষেত্রে যদি বাংলা আপনার কোর্স হয়ে থাকে সেখানে আপনাদের এই নেচার, অবজেক্টিভ, স্কোপ, গোলস এগুলো আসবে মূলত লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী, এই জিনিসগুলোর মধ্যে। আপনারা যখন আপনাদের বই থেকে চেক করবেন, এই টপিকগুলো যখন আপনারা চেক করবেন তখন আপনার সেখানে কভার হয়ে যাবে এই জিনিসগুলো। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ম্যানেজার আমি এখানে যদি একটু এক্সপ্লেইন করি সেক্ষেত্রে কি আসবে, ফাইন্যান্সের নেচার, অবজেক্টিভস। ফার্স্ট অফ অল বুঝতে হবে ফাইন্যান্স জিনিসটা কি। দিস ইজ বেসিকলি আ প্রসেস। প্রসেস কিভাবে কাজ করে, একটা কম্পিউটার যেভাবে কাজ করে, ইনপুট থাকবে, প্রসেসিং হবে, দেন আউটপুট আসবে সেই জিনিসটা। সো ফাইন্যান্সেও আমরা কিছু ইনপুট দিব, তারপর আমাদের প্রসেসিং চলবে, তারপরে আউটপুট আসবে। এখন সেই জিনিসগুলো আসলে কি, আমাদের এখানে তিনটা সিস্টেম হবে। আমরা যখন একটা বিজনেস রান করতেছি স্বাভাবিকভাবেই সেখানে আমাদের টাকা পয়সা লাগবে, ক্যাপিটাল লাগবে। সেগুলো কোথা থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে, কি পরিমাণ কস্টে আসবে, সেগুলো আমরা কোথায় ইনভেস্ট করব, সেগুলো কতটুকু আমরা দৈনন্দিন খরচ ব্যবহার করব, সেগুলোর পরে আমাদের প্রফিট কতটুকু থাকবে, সেই জিনিসগুলো হিসাব করার যে কাজটা, সেই জিনিসগুলো আসবে ফাইন্যান্সে। সো এটা একটা রাফ আইডিয়া। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ম্যানেজারকে বেসিক্যালি যে এই কাজগুলো কন্টিনিউ করবে সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজার। এখানে কন্ট্রোলার, ট্রেজারার ফাংশনস গুলো আছে। আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমি সাজেস্ট করব একটা কম্প্যারিজন মতন করে ফেলা, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাজ কি, কন্ট্রোলারের কাজ কি অ্যান্ড ট্রেজারারের কাজ কি, সো দ্যাট যখন আপনাদের একটা এমসিকিউ আসবে আপনি যাতে কনফিউজড হয়ে না যান। তারপর হচ্ছে সোর্সেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যান্ড ফাইন্যান্সিং টাইপস। আচ্ছা, সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো আমরা কোত্থেকে পেয়ে থাকি? নর্মালি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেগুলো থাকে সেগুলো থেকে আসে, ফাইন্যান্সিয়াল রেশিওস আসে, তারপরে হচ্ছে মার্কেট থেকে আসে জিনিসগুলো। তারপরে আমাদের ফাইন্যান্সিং টাইপস। এখন ফাইন্যান্সিং টাইপস হচ্ছে কি ধরনের ফাইন্যান্সিং, শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং, সেটা কি ইকুইটি ফাইন্যান্সিং হবে অর ডেট ফাইন্যান্সিং হবে, এই জিনিসগুলো সম্পর্কে যেই টপিকগুলো আমি বলছি, আমি কিন্তু টপিকের নামগুলো বলে দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে সেগুলো বেসিকলি কি সেই জিনিসটুকু জানা এবং আই সাজেস্ট নোট করা। কারণ এই ধরনের এমসিকিউ বেসড এক্সাম আগে কখনো হয়নি। আপনারা রিটেন এক্সাম দিয়েছেন, রিটেন এক্সামের মধ্যে আপনার একটা লাক্সারি আছে, সেটা হচ্ছে আপনি আপনার মতন যতটুকু বুঝেন সেটা আপনি আপনার ল্যাঙ্গুয়েজে বুঝায় লেখা একটা স্কোপ পাচ্ছেন। কিছু সময় দেখা যায় যে দুইটা জিনিসের যদি আমাদের পার্থক্য লিখতে হয় সেক্ষেত্রে আপনি হয়তো ক্লিয়ারলি বুঝাতে পারছেন না, বা কিছু স্টিল আপনি কিছু লিখতে পারতেছেন, আপনার কিন্তু সেখানে মার্কস আসবে, কিছুটা হলেও মার্কস আসবে, যেহেতু আপনি সেটা অ্যাটেম্প্ট করছেন। আপনি কিন্তু এমসিকিউতে সেই লাক্সারিটা পাবেন না। সেক্ষেত্রে আপনার কনসেপ্ট হতে হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এখন এই টপিকগুলোর মধ্যে কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে, এমসিকিউস গুলো কি ধরনের আসতে পারে বা কোন জিনিসগুলো আমাদের জানা খুব বেশি জরুরি। আমি যে 10টা পোর্শন ফাইন্যান্সের বানিয়েছি, তারপরে 5টা পোর্শন যে ব্যাংকিং এর আছে, সেগুলো মিক্স করে আমি এরকম ভাবে কতগুলো এমসিকিউস দিয়েছি, অ্যান্সার সহ এমসিকিউস গুলো দেওয়া আছে। এখন সেগুলো কি ধরনের কোয়েশ্চেন আমি একটুখানি এক্সপ্লেন করে দিব। সেটা হচ্ছে যেমন দ্য প্রাইমারি গোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ টু হোয়াট। এখন এই জায়গাটায় অনেকে কনফিউজড হয়ে যায়, ওরা ম্যাক্সিমাইজ প্রফিট লেখে। এখন ম্যাক্সিমাইজ প্রফিট আর ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ দুইটা কিন্তু সেম জিনিস না। এটার অ্যান্সারটা হবে ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ।
এই জিনিসটা কি, বেসিকলি আপনি যখন কোনো একটা শেয়ার কিনতেছেন, ধরেন গত বছর আপনি একটা শেয়ার কিনছেন, এই মুহূর্তে সেই শেয়ারটার মার্কেট প্রাইস কত আর সেই শেয়ারটার অ্যাকচুয়াল ভ্যালু কত। এখন অ্যাকচুয়াল ভ্যালু থেকে যদি মার্কেট প্রাইস বেশি হয় তখন আপনি বুঝতেছেন যে আপনার ওয়েলথটা বাড়বে সেখানে। আপনি যদি সেই ম্যাক্সিমাইজিং প্রফিটের দিকে নজর দেন, সেটা কিন্তু একটা ওভারঅল সিনারিও আপনাকে দেখাবে না। সেটা কি গ্রোস প্রফিট, সেটা কি নেট প্রফিট, নাকি কি ট্যাক্সের আগের প্রফিট, ট্যাক্সের পরের প্রফিট, এই ম্যাক্সিমাইজ প্রফিট, দিস ইজ নট এ ক্লিয়ার কনসেপ্ট, দিস ইজ ভেগ। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ মেইনলি কনসার্নড উইথ। আচ্ছা, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে কাজটা, তারা কি দিয়ে কাজ করে? এটার অ্যান্সার আসতেছে আমাদের অবটেনিং অ্যান্ড ইউটিলাইজিং ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ফর অপারেশনস। এটা তো অলরেডি বোঝা যাওয়ার কথা যে আমার কাজগুলো আসলে কি কি কভার করবে। শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট অফ ফান্ডস হবে না, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অফ এভরি বিজনেস অ্যাক্টিভিটি, দিস ইজ নট পসিবল। আপনি অপারেটিং অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল করতে পারবেন না। তাহলে আপনার কাজগুলো থাকবে জাস্ট ফাইন্যান্সিয়াল রিসোর্সেস যেগুলো আছে সেগুলো আপনি কিভাবে অ্যাকোয়ার করবেন, সেগুলো আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, সেই জিনিসগুলো দেখা। ওকে, সো থার্ড কোয়েশ্চেন হচ্ছে which of the following is not among the main functions of finance manager? আচ্ছা, এখন আমরা যখন এখানে দেখব মোবিলাইজেশন অফ ফান্ডস, স্বাভাবিকভাবে আপনি ফান্ডসকে স্ট্যাগন্যান্ট রাখতে পারবেন না, আপনাকে সেগুলো মুভ করতে হবে। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কোত্থেকে আনবেন, সেই জন্য কনস্ট্যান্ট একটা মুভমেন্টের উপরে থাকবে। আচ্ছা, ডিপ্লয়মেন্ট অফ ফান্ডস, কন্ট্রোল ওভার ইউজ অফ ফান্ডস, সো পুরো জিনিসটা হচ্ছে ফান্ডস রিলেটেড। এখন 4 নম্বরটা হচ্ছে ম্যানিপুলেটিং শেয়ার প্রাইস। ফার্স্ট অফ অল, দিস ইজ ইলিগাল, ইউ ক্যান নট ডু দ্যাট। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে কোন জিনিসটা আমার জব ডেসক্রিপশনের ভিতরে পড়তেছে, যেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজার, আর কোন জিনিসগুলো জব ডেসক্রিপশনের ভিতরে পড়ছে না। ওকে, সো আই গেস আমি বুঝাতে পারছি যে এই সিলেবাসটাকে কিরকম ভাবে ভাগ করা হয়েছে আর এগুলোর কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আজকের ক্লাসটা ছিল হচ্ছে বেসিকলি আমাদের সিলেবাস কি আছে সেই সিলেবাসটা বলা, এবং সেই সিলেবাসের জিনিসগুলো কোন কোন টপিকগুলো আমরা পড়বো সেগুলো এক্সপ্লেন করা, কি টাইপের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো এক্সপ্লেন করা। এখন আমরা পড়বো কোথা থেকে, যেহেতু আমরা এই সিলেবাসটা দেখা যাচ্ছে হচ্ছে ইংলিশে দেয়া, পরীক্ষা তো দুইভাবে দেওয়া যায়, বাংলাতে ইংলিশে। স্বাভাবিকভাবে স্টুডেন্টস যারা আছেন সেক্ষেত্রে তারা প্রিপেয়ারও দুইভাবেই করতে হবে, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। আপনি যদি বাংলায় প্রিপেয়ার করতে চান সেক্ষেত্রে আপনার বাংলা বুকগুলো কি আসবে, এইচএসসিতে যে কোনো বই, এইচএসসিতে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার যে কোনো বই, আপনি ওই টপিকগুলো দেখে আপনাকে জিনিসগুলো নোটের মতন বানায় ফেলতে হবে। আর যারা বিবিএ স্টুডেন্টস তো অলরেডি এটা তো আমাদের কোর্স আউটলাইনই। সো আমাদের কোর্স আউটলাইন যেহেতু আছে, আমরা অলরেডি জানি যে আমাদের কোন কোর্সের জন্য কোন বইগুলো পড়িয়েছে। সো দিস আর, আমি এখানে জাস্ট 3টা বইয়ের কথা বলেছি। সো বেসিক কনসেপ্টসগুলো এখান থেকে পেয়ে যাওয়া যাবে। ওকে, এটা গেল। তারপরে বাংলায় আরেকটা জিনিস আছে, যারা রিটেনের প্রিপারেশন নেন, ফাইন্যান্স বিচিত্রা নামে একটা বই আছে জয়কুলির, সো ওই বইটা কাজে দেয়। তারপরে যারা ওয়েবসাইট থেকে, কারণ সবার প্র্যাকটিস করার সিস্টেম একরকম না, যারা এমসিকিউ প্র্যাকটিস করতে চান, আপনি হয়তো বইয়ে কমফোর্টেবল না, অথবা আপনি হয়তো শুয়ে বসে হয়তো জিনিসগুলো প্র্যাকটিস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে যেতে পারেন, এক্সাম বেদার একটা লিঙ্ক দেওয়া আছে এখানে। সো এই জিনিসটা আপনার কাজে দিবে, এখান থেকে আপনি এমসিকিউসগুলো প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড দেন চ্যাটজিপিটি নোটস, এখন তো আমাদের সবার কাছে চ্যাটজিপিটি আছে। স্বাভাবিকভাবে আপনি যদি তাকে একটা প্রম্পট দেন বা তাকে একটা টপিক বলে দেন যে এই জিনিসটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সে কিন্তু আপনাকে জিনিসগুলো একটা প্রপার নোট বানায় দিবে, ইন ব্রিফ নোট বানায় দিবে, সে আপনাকে হয়তো এমসিকিউসগুলো দিতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস। আচ্ছা, এখন আমরা যে ক্লাসটা নিচ্ছি, আমাদের ক্লাস নেওয়ার কারণটা কি? মোটামুটি আপনাকে এই সিলেবাসটুকু বুঝায় দেওয়া। সবার ক্যাপাসিটি একরকম না, যাদের ক্যাপাসিটি একরকম না সেক্ষেত্রে সবার প্রিপারেশন কিন্তু আলাদা হবে। আমাদের পোস্ট আছে হচ্ছে 20টা, সেক্ষেত্রে পোস্ট কয়টা সেটা যতটুকু ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে কতটুকু সিরিয়াস সেটা ক্ষেত্রে। কেউ একা পড়েই ইনাফ, কারণ সে হয়তো তার বিবিএর সময় ইনাফ নোটস করেছে, সে অলরেডি হয়তো টিচিং প্রফেশনে আছে, তো তাহলে তার প্রিপারেশন এক ধরনের হবে। কেউ গ্রুপ স্টাডি করে, যারা এই কাজগুলো করতে পারছে না, তাহলে তার কাছে কি অপশন থেকে যাচ্ছে? তার কাছে অপশন থাকছে হচ্ছে যারা অ্যাকচুয়ালি জানে যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে অথবা তাকে অ্যাসিস্ট করতে পারবে। সো বেসিকলি এটা হচ্ছে আমাদের কোর্সের জন্য। তো কোর্স যেটা হবে সেটা হচ্ছে আমাদের যারা অলরেডি আগের লাইভগুলো দেখেছেন, সেখানে অলরেডি আমার কলিগরা, অন্যান্য টিচার্স যারা আছে, তারা কিন্তু তাদের সাবজেক্ট সম্পর্কে বলেছে। সো আপনাদের যদি মনে হয় যে আপনাদের ফাইন্যান্স ব্যাংকিং রিলেটেড
একটা প্রপার গাইডলাইন দরকার, প্রপার ক্লাসেস, প্রপার মডেল টেস্ট, এই জিনিসগুলো দরকার। তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা জেনেসিসকে আপনার মেন্টর হিসেবে নেন। ঠিক আছে? সো বেসিক্যালি এই কথাগুলো বলার জন্যই আমাদের এই ক্লাসটা। সো আপনাদের সিলেবাসগুলো ঠিকঠাক মতন দেয়া, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটাতে আপনার হেল্প হয়েছে ভালো। আমি যথেষ্ট চেষ্টা করেছি নির্ভুলভাবে প্রেজেন্ট করার জন্য, তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা সেই জিনিসগুলো একটু বুঝবেন। আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রিচ আউট করবেন, সেটা কমেন্টে হতে পারে, সেই জিনিসটা মেসেঞ্জারের থ্রুতে হতে পারে, সো দ্যাট আপনারা আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলোর উত্তর যেন আপনারা পেতে পারেন। বাকি অল দ্য বেস্ট ফর ইয়োর প্রিপারেশনস। আশা করি এই জিনিসগুলো আপনাকে কাজে দিবে, স্পেশালি এই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো। অ্যান্ড যতটুকু পসিবল আপনারা চেষ্টা করবেন নোট করে পড়ার জন্য, কারণ পড়া যদি গুছানো থাকে তাহলে আপনার জন্য পড়তে সময়ও কম লাগবে এবং এই জিনিসগুলো আপনার জন্য ইজি হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু জেনেসিস বিসিএস কেয়ার। আমাদের আজকে টপিক হচ্ছে আমাদের 49 বিসিএস এর যে কোড 731 731 নাম্বার কোড, মানে হচ্ছে ম্যানেজমেন্ট। তো আমরা দেখেছি যে রিসেন্টলি 49 বিসিএস একটা স্পেশাল বিসিএস এর সার্কুলার হয়েছে, তো ওখানে ম্যানেজমেন্টের পোস্ট সংখ্যা হচ্ছে 32। তো নর্মালি যেটা হয় যে জেনারেল বিসিএস গুলোতেই ম্যানেজমেন্টের অনেক পোস্ট থাকে, যেমন আমাদের যখন 43 বিসিএস ছিল তখন প্রায় 63 পোস্ট ছিল। স্পেশাল বিসিএস কিন্তু পোস্টের সংখ্যা খুবই কম, 32। সো এখানে একটা ভালো কম্পিটিশন হবে, সেজন্য আমাদের একটা খুব ভালো একটা প্রিপারেশনের দরকার। আর যেহেতু পিএসসি থেকে বলেই দিয়েছে যে ওরা 100 মার্কের জেনারেল এমসিকিউ কোশ্চেন করবে আর 100 মার্কের হচ্ছে নিজের সাবজেক্টের উপরে করবে। সো এখানে একটা ভালো কম্পিটিশন হবে, যেহেতু এখানে সবাই স্পেশালাইজডরাই এক্সাম দিবে, তো সবারই ওরকম কনসেপচুয়াল এক্সপেরিয়েন্সও ভালো থাকবে। সো এখানে একটা ভালো কম্পিটিশন হবে। এর জন্য আমাদের দরকার হচ্ছে, যদি আমরা এখানে একটা পোস্ট সিকিউর করতে চাই, সের জন্য আমাদেরকে খুব ভালো একটা প্রিপারেশনের দরকার। আর আমরা জানি ম্যানেজমেন্ট তো অনেক বিশাল একটা সাবজেক্ট, এটা সিলেবাসটা সবসময় ইউজ হয়, আর এটা অন্যান্য সাবজেক্টের থেকে একটু আলাদা, একদম খুবই কনসেপচুয়াল একটা সাবজেক্ট। সো ম্যানেজমেন্টে যদি আপনারা ভালো করতে চান তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে, কারণ এমনিতেই হচ্ছে পিএসসির এমসিকিউ গুলো খুবই কনফিউজিং হয়। জেনারেল বিসিএস এ দেখা যায় যে আমরা একে তো হচ্ছে খুবই কনফিউজিং হয়, আর এক হচ্ছে যখন আমরা এক্সাম হলে থাকি তখন আসলে আমাদের মাথা ওইভাবে কাজ করে না, তখন ওই ইজি কোশ্চেন গুলাও আমরা খুব কনফিউজ হয়ে যাই। সেখানে ম্যানেজমেন্টে তো প্রচুর কনফিউজিং কনসেপ্ট আছে, এখনো আমরা যে পড়াই তারপরেও আমরাও মাঝে মাঝে অনেক কনফিউশনে পড়ে যাই। সো যখন আপনার এক্সাম হলে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার দিবেন 100 মার্কের, তখন আসলে কনফিউজড হওয়া যাবে না, এই জন্য কনসেপ্ট খুব ক্লিয়ার রাখতে হবে। চলেন আমরা দেখি যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের কি কি পড়তে হবে। তো জেনেসিস বিসিএস কেয়ারকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা অপরচুনিটি করে দিছে। আমি আমার যে ফেলো যে টিচাররা আসবে তাদেরকে মানে একটু সহযোগিতা করতে পারছি। আসলে নিজে পড়তে হবে, কিন্তু একটু গাইডলাইন পেলে আমাদের জন্য খুব সুবিধা হয়। তো আমাদের যেহেতু পোস্ট সংখ্যা 32, আমাদের ভালো একটা কম্পিটিশন হবে, সেটা বোঝাই যাচ্ছে। আমাদের জেনারেল এমসিকিউতে 100 মার্ক থাকবে আর হচ্ছে ম্যানেজমেন্টের 100 মার্ক থাকবে। আচ্ছা, স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, আমরা আমাদের যে রিটেন সিলেবাসটা, পিএসসি কিন্তু এমসিকিউর জন্য আলাদাভাবে সিলেবাস নাই। রিটেন যে সিলেবাসটা ওইটাকে দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যানেজমেন্ট বেসিক আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস। ম্যানেজমেন্ট বেসিকটা আসলে 50 মার্কের হলেও ম্যানেজমেন্ট বেসিকের কিন্তু সিলেবাসটা অনেক বড়। আমরা হচ্ছে প্রথমে বেসিকটাই দেখবো। এখানে ইন্ট্রোডাকশন, সায়েন্টিফিক অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম। এখানে হচ্ছে খুব স্পেসিফিক্যালি 5টা টপিকের কথা বলা হয়েছে, কিন্তু এখানে সিলেবাসটা অনেক বড়। যেমন ইন্ট্রোডাকশনের মধ্যে ম্যানেজমেন্টের সব থিওরিগুলো চলে আসবে, আর থিওরিগুলো তো খুবই ইম্পর্টেন্ট আর কনসেপচুয়াল। সো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমরা সেগুলো অ্যান্সার করতে পারবো না। সায়েন্টিফিক মডার্ন ম্যানেজমেন্টের মধ্যেও হচ্ছে অনেক থিওরি আছে, সেগুলোও দেখতে হবে। অফিস ম্যানেজমেন্টটা আমি বলবো যে
আমরা যখন রিটেন দিই, আমরা অফিস ম্যানেজমেন্টের একটা বই পড়েছিলাম, তো ওইখান থেকে আমরা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনে অ্যান্সার করেছিলাম। তো এমসিকিউ অফিস ম্যানেজমেন্ট থেকে কি ধরনের কোশ্চেন করবে এটা আসলে আমাদের ওইভাবে জানা নাই, তাই আমাদের হচ্ছে থিওরিগুলো সবসময় একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর এইচআরএম নিয়ে যদি বলতে হয়, এইচআরএম তো নিজেই একটা বড় সাবজেক্ট। মানে এখন তো এরকম হয়েছে যে কোনো কোনো জায়গায় শুধু এইচআরএম এর উপরেই ডিগ্রি দেওয়া হচ্ছে। সো এইচআরএম এর সিলেবাসটাও অনেক বিশাল। আর প্রসেসে আমরা দেখবো হচ্ছে ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো, ইন্ট্রোডাকশন, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং আর কন্ট্রোলিং। আসলে আজকে একটা রেকর্ড ক্লাসে বা একটা লাইভে পুরো সিলেবাস কমপ্লিট করা কখনোই সম্ভব না। আমরা জাস্ট একটা হিন্টস দিব যে কি কি ধরনের কোশ্চেনটা কিরকম হতে পারে, এমসিকিউ কোশ্চেনটা কি ধরনের হতে পারে, আমরা হচ্ছে সেইটা একটু দেখবো। আচ্ছা, প্রথমে আমরা যদি ইন্ট্রোডাকশনে চলে যাই, ইন্ট্রোডাকশনের সিলেবাসটা ওরকমই, যে কনসেপ্ট গুলো থাকবে, ম্যানেজমেন্টের ফাংশন গুলো কি, ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলো কি, অর্গানাইজেশন জিনিসটা কি, ম্যানেজারিয়াল স্কিল গুলো কি, সেগুলো থাকবে। তো কি ধরনের কোশ্চেন হতে পারে, ধরেন আমরা যদি একটা ডেমো কোশ্চেন দেখি, এখানে বলেছে যে which of the Henry Ford's principles of management states that work specialization leads to efficiency of operations। তো এখানে দেখেন, এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। ওয়ার্ক স্পেশালাইজেশন লিডস টু এফিসিয়েন্সি অফ অপারেশনস। এখানে যে আমি পাঁচটা দিয়েছি, এখানে আসলে আরো একটা অপশন যোগ করার দরকার ছিল, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যেত। ডিভিশন অফ লেবার, স্টেবিলিটি, এসপিরিট ক্রস, ডিসিপ্লিন, ডিসেন্ট্রালাইজেশন। আমরা যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট আমরা সবাই এগুলো জানি। আচ্ছা, আমার পুরোটা স্লাইড বা পুরোটা পিচ হচ্ছে ইংলিশে, তার কারণ হচ্ছে আমরা যারা বিবিএ ব্যাকগ্রাউন্ডের আমরা সব ইংলিশেই পড়ে আসছি। সো বাংলায় আমি হয়তো বলতেছি, কিন্তু বাংলায় পিচ রেডি করাটা খুবই টাফ। যারা বিবিএ স্টুডেন্ট তারা আমাকে বুঝতে পারবেন ব্যাপারটা। তো এখানে দেখেন যে ওয়ার্ক স্পেশালাইজেশন লিডস টু এফিসিয়েন্সি অফ অপারেশনস। আচ্ছা, এখানে আমরা প্রথমে কি বাদ দিতে পারি, এসপিরিট ক্রস কি আমরা জানি, এটা কোনোভাবেই ওয়ার্ক স্পেশালাইজেশনের সাথে যায় না। সো এটা প্রথমে বাদ দিয়ে দিলাম আমি। তারপর ডিসিপ্লিন, ডিসেন্ট্রালাইজেশন। এখন এখানে ডিসেন্ট্রালাইজেশন আর ডিভিশন অফ লেবারের মধ্যে একটা কনফিউশন হতে পারে। ডিসেন্ট্রালাইজেশন আমরা কখন করি, যখন আমরা একটা কাজের বিশেষ কোনো আউটপুট চাই, তখন আমরা ডিসেন্ট্রালাইজেশন করি। ধরেন এখানে ডিসিপ্লিনের বদলে যদি অর্ডার দিয়ে দিত, তাহলে কিন্তু কোশ্চেনটা আরো বেশি কনফিউজিং হয়ে যেত। অর্ডার মানে কি, যখন যে কাজে বেশি দক্ষ আমরা তাকে সেই কাজটা দিব, যে মেশিনটা আমার যেখানে রাখা দরকার আমি সেখানে রাখবো, স্পেশালাইজেশন। সো এখানে কিন্তু ডিসিপ্লিন দিয়ে আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা একটু ইজি করে দিচ্ছে। আচ্ছা, স্টেবিলিটি তো হবে না, তাহলে 3 নাম্বার অপশন আমরা বাদ দিলাম। ডিসেন্ট্রালাইজেশন আর ডিভিশন অফ লেবারের মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে। তো এখানে কি বলছে, ওয়ার্ক স্পেশালাইজেশন লিডস টু এফিসিয়েন্সি। তাহলে আমি যদি ডিভিশন অফ লেবার করি, আমি যদি কাজের প্রপার ডিস্ট্রিবিউশনটা করে দিই, তাহলে কি আমার কাজটা সুন্দরভাবে উঠে আসে না, একটু এফিসিয়েন্ট ওয়েতে উঠে আসে না। ধরেন একটা লং ওয়ে প্রসেসে একটা প্রোডাকশন হাউসের প্রোডাকশনটা কিন্তু কয়েকটা ধাপে ধাপে করা থাকে। ধরেন যে একটা সুইং করতেছে সে শুধু সুইং করতেছে, যে হচ্ছে কোনো প্রিন্টিং করতেছে সে শুধু প্রিন্টিংই করতেছে, তারপরে যে কোয়ালিটি কন্ট্রোল করতেছে সে শুধু কোয়ালিটি কন্ট্রোলই করতেছে। তো এখানে কি হচ্ছে, লেবারের একটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো তখন আমার কি হচ্ছে, কাজটা স্পেশালাইজড বা এফিসিয়েন্ট ওয়েতে উঠে আসে। তাহলে এখানে আমরা হচ্ছে বুঝতে পারতেছি অ্যান্সারটা কি হবে, ডিভিশন অফ লেবার হবে। ঠিক এইভাবে আপনার ম্যানেজমেন্টের যে কনসেপ্ট বা ডেফিনিশনের যে বা এই যে প্রিন্সিপালস, মেইনলি হচ্ছে যে 14টা নীতি, এগুলো নিয়ে আমাদের একদম কনসেপচুয়াল যে ইনফরমেশন গুলো এগুলো একদম ক্লিয়ার হতে হবে, কোনো কনফিউশন রাখা যাবে না। এই জিনিসটা যে আমি এখানে বসে এতক্ষণ ধরে মানে এটা চিন্তা ভাবনা করলাম বা ডিসক্রাইব করলাম, এটা কিন্তু আপনি এক্সাম হলে বসে করার সময় পাবেন না। এই জন্য ম্যানেজমেন্টের সবগুলো কনসেপ্ট আপনার একদম ক্লিয়ার থাকতে হবে, একদম ডিপে যে আপনার নলেজটা থাকতে হবে, কারণ ম্যানেজমেন্ট এমনি কনফিউজিং একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশনটা, মানে কনসেপ্ট গুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখবো। তারপরে ফাংশনটা আমরা দেখবো যে ম্যানেজমেন্টে কি কি কাজ করা হয়, একটা কাজের সাথে এই যে 14টা নীতির একটার সাথে আরেকটা কনফিউশন এরকম কোশ্চেন করতে পারে। ফাংশন গুলো কি কি, বা এই ফাংশনটা কি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে কিনা, ম্যানেজমেন্টের নীতিগুলো কোনগুলো। অর্গানাইজেশন তো অনেক বিশাল একটা চ্যাপ্টার, অর্গানাইজেশনে অনেক কিছু জানা আছে, সো ওগুলো আমাদের দেখতে হবে। তারপর ম্যানেজারিয়াল স্কিল গুলা কি কি থাকতে পারে,
ইন্ট্রোডাকশনে হচ্ছে আরো যে ধরনের কোশ্চেন আসতে পারে, আপনারা যদি আপনাদের যদি এরকম মনে হয় যে আমাদের একটু ধারণা দরকার আমাদের কি ধরনের কোশ্চেন লাগবে, তাহলে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারের বইটা একটু খুলে দেখতে পারি। অত মানে হালকা কোশ্চেন নিশ্চয়ই হবে না, কিন্তু আমরা ওটা খুলে দেখলে বুঝতে পারবো যে কি ধরনের কোশ্চেন হয়। যেমন ধরেন হেনরি ফেল নিয়ে যদি আমরা পড়াশোনা করি বা টেইলরকে নিয়ে যদি আমরা পড়াশোনা করি, নিশ্চয়ই যে এরকম ধরনের কোশ্চেন আসবে না হেনরি ফেলের নীতি কতগুলো, আর যদি সেটা আসেও সেটা সবাই পারবে, কেউ ভুল করবে না। কিন্তু যদি বলে যে টেইলর কোন দেশে জন্মগ্রহণ করেছিল, আমরা ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসেবে তো এটা আমাদের জানা অবশ্যই উচিত, বা কত সালে সে এই নীতিটা দিয়েছিল, এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু আমাদের সেটা মিস করা যাবে না, কারণ কম্পিটিশনটা যেহেতু বেশি 100 মার্কের মধ্যে। সো এখানে যদি আপনি যতখানি এগিয়ে থাকবেন আপনার হচ্ছে ক্যাডার পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পিএসসি দেওয়া সিলেবাসটা। তার বাইরে আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই থিওরি পড়বো, জেড থিওরি পড়বো, মাস ল পড়বো, আর হচ্ছে 2 ফ্যাক্টর ইআরজি, এক্সপেক্টেন্সি, গোল সেটিং পার্ট পড়বো, 360 ডিগ্রি পড়বো, 720 অ্যাকোয়ার্ডিনেট থিওরি পড়বো, 7S এন্ড গ্যান্ট চার্ট দেখবো। তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে ব্যবসার আইনগত দিকটা। এই টপিকটা আমরা কভার করবো। এই টপিকটা থেকে কোশ্চেন পড়ে পিএসসি, আমরা এই টপিকটা কভার করবো। এটা হচ্ছে খালেকুজ্জামানের। আপনারা এত কম সময়ে এত বড় বড় বই পড়ে শেষ করাটা আসলে চাপ। আমাদের কাজ হচ্ছে এই বড় বড় বইগুলো থেকে মানে যেখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে সেই টপিকগুলো কভার করা। আপনার ধরেন কোন একটা টপিকের প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, তারপরে হচ্ছে কার্যাবলী কি, সুবিধা অসুবিধা কি, এগুলো তো পড়ে আসলে আপনার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে। তো ওই সুবিধা অসুবিধার পয়েন্টের মধ্যেও যদি কোনো কনসেপচুয়াল বা এমসিকিউ কোশ্চেন হতে পারে এরকম কোনো টপিক থাকে বা এরকম কোনো লাইন থাকে, সেটা বের করে আমার দায়িত্বটা হচ্ছে আমাদের। তো আমরা হচ্ছে সেগুলো করে দিব। সো আপনারা যদি ফলো করেন তাহলে এগুলো পেতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমাদের পার্সোনালি ইয়ে করতে হবে। এগুলোর যদি আপনাদের বই পড়ে বুঝতে সমস্যা হয় বা যদি ধরেন আমাদের লেকচার থেকে আপনারা ইন্টারনেটের সহযোগিতা নেবেন। আমরা যেটা করেছি, আমরা সবসময় যে কোনো টপিক পড়াশোনা করেছি তার পাশাপাশি ইন্টারনেটের সহযোগিতা নিয়েছি। ইন্টারনেটে ওই টপিকটা নিয়ে আরো বেশি করে পড়াশোনা করেছি। ইন্ডিয়ান রাইটারদের অনেক লেখা আছে, ওগুলো পড়েছি। তাতে কি হবে, আপনার কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, আপনি রিলেট করতে পারবেন একটা সাথে আরেকটা। আচ্ছা, এখানে আমার আমি যে বইগুলো দেখিয়েছি তার পাশে সেগুলোরই এখানে সব মানে লিখে দিয়েছি নামগুলা। আপনারা যদি স্লাইড পেয়ে থাকেন পরে, তাহলে আপনাদের এই বইগুলো যদি কালেকশনে না থাকে তাহলে আপনারা কিনে নিতে পারবেন। আর যারা হচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ডের তারা হচ্ছে ওই আপনাদের এই পুরো 4-5 বছরে যে 40-50টা সাবজেক্ট পড়ানো হয়েছে ওখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পিএসসির সিলেবাসের সাথে কানেক্টেড, ওই বইগুলো থেকে আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারেন। তারপর হচ্ছে আমরা যে ইন্টারনেটের সহযোগিতা নিব সেটা বললাম। তো এই হচ্ছে আমার আজকের মানে পিচ অ্যাবাউট ম্যানেজমেন্ট। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আর যদি কোনো কনফিউশন থাকে সেটাও বলতে পারেন, বা কোনো টপিক সম্পর্কে যদি জানতে চান যে এই টপিকটা সম্পর্কে আরো ভালো করে জানতে চাই, আরো ভালো করে আমরা শিখতে চাই, সেটাও বলতে পারি। আর আমাদের কিন্তু থাকবেই, মডেল টেস্ট থাকবেই, এমসিকিউ। তো আপনারা যত বেশি মডেল টেস্ট দিবেন তত বেশি কিন্তু নিজেকে যাচাই করা হবে, তত বেশি ঝালাই করা হবে, তত বেশি হচ্ছে আপনার এক্সাম হলে ভুলটা কম হবে। করবেন পাশাপাশি প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবেন, তাহলে হচ্ছে মডেল টেস্ট দিলে যেটা হয় অ্যান্সারটা মাথায় ঢুকে যায়, কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। প্রথমে আমরা সিলেবাস একটু দেখব। এখানে আমি কিছু রেড মার্ক করেছি যেখান থেকে কোশ্চেন আসবেই। পুরো সিলেবাসটা আমরা দুই ভাগে ভাগ করতে দেখেছি। পার্ট 1 50 মার্ক, যেখানে আছে বাংলা সাহিত্যের পরিচয়। এই সাহিত্যের পরিচয়ের মধ্যে আমরা দেখতে পাবো সাহিত্য এবং সাহিত্যিক, যেখানে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের সাহিত্য এবং সাহিত্যিক। সাহিত্য আমরা দেখতে পেয়েছি 4টা আছে মাত্র, আর সবই সাহিত্যিকদের পরিচয় বা তাদের কাব্য নিয়ে। তো পার্ট 1-এ 50 মার্কে আমরা সাহিত্য দেখলাম, যেখানে সাহিত্য, সাহিত্যিক। এবং পার্ট 2-তে আমরা দেখেছি 50 মার্ক, যেটা একটু ছোট করে করা হয়েছে সিলেবাসটা, যেখানে কাব্য থাকবেন 4-5 জন বিখ্যাত লেখকের কাব্য বা কবিদের কাব্য, সেখানে গদ্য আকারে থাকবে
গদ্য থেকে কোশ্চেন থাকবে, মানে কিছু লেখক দিয়েছেন পেয়েছি, সেখান থেকে গদ্য থেকে কিছু কোশ্চেন থাকবে। আর নাটক আছে মাত্র 4 জন লেখকের, ব্যাকরণ অংশ আছে। তো আমরা এখন আমাদের সিলেবাসে চলে যাব যে কোন জায়গা থেকে কোশ্চেন আসবেই বা কিভাবে আমরা পড়বো, এই কম সময়ে আমরা কিভাবে ভালো করতে পারি। তো সবাইকে আগে বলে নিচ্ছি যে আমরা সিলেবাসটা অবজারভেশন করলাম, আর যেহেতু সময় বেশি নেই, মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে, তা আমরা আমাদেরকে এমনভাবে পড়তে হবে যেন আমার একটা পোস্ট আছে, একটা আমাকে চাকরি করতে হবে। কারণ স্পেশাল বিশেষ একটা ভাগ্যের ব্যাপার, এটা সব সময় সবাই সব ছাত্রদের যুগে পড়ে না বা পায় না। আমরা পড়েছিলাম, আমাদের যুগে স্পেশাল আমরা পাইনি। তো আপনাদের কপাল খুবই সুন্দর, ভালো যে আপনারা আপনাদের সময়ের মধ্যে একটা স্পেশাল বিশেষ পেয়েছেন। আর যেহেতু আপনারা বাংলার, সেহেতু বাংলাকে বলা হয় সাবজেক্টের রাজা, যেখানে দেখবেন অন্যান্য সাবজেক্টে আপনার 3 ভাগের 1 ভাগও ক্যাডার নেই, সেখানে আপনার অনেক ক্যাডার। এখানে প্রায় 60-61টা পোস্ট আছে আমাদের জন্য। তো আমরা এখানে সাবজেক্ট নিয়ে, সাহিত্য নিয়ে প্রথমে আলোচনা করব। যে প্রাচীন, মধ্য, আধুনিক যুগে যে 50 মার্ক সাহিত্য, তার মধ্যে সাহিত্য আছে 4টা আর সব সাহিত্যিক। তো আমরা এই 4টা থেকে দেখব যে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে, কোথা থেকে আসে এবং কোনগুলি আসবেই এবং বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা সাহিত্য দেখছি চর্যাপদ, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী আর আরকান রাজসভা। এই 4টা থেকে 4টা আছে শুধু সাহিত্য, আর একটা আছে 3টা সাহিত্য আর একটা আরকান রাজসভার সাহিত্য। টোটাল 4টা থেকে আমাদের অনেক কোশ্চেন আসবে। এখন দেখবো আমরা সাহিত্যিক। সাহিত্যিকের মধ্যে কারা কারা আছে একটু দেখে নেবেন, যে যেগুলি আমি রেড মার্ক করেছি একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলি থেকে আমি করি মনে করি আসবে কোশ্চেন, মানে আসবেই এখান থেকে। যেমন এগুলো দেখতে পাচ্ছেন যে রেড কালার দিয়া, এগুলি দেখবেন। আমরা একটু আলোচনা করব যে এই লেখকের কোন কোন কোশ্চেনগুলি বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমাদের আছে শাহ মোহাম্মদ শগীর, খুবই ইম্পর্টেন্ট একজন কবি মধ্যযুগের। তো তার কাছ থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে বা কোন কোন কোশ্চেন বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখব। আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রাচীনতম, বাংলা সাহিত্যের কবিদের মধ্যে প্রথম মুসলিম কবিকে। মধ্যযুগের প্রাচীন যুগে তো আমরা কোনো মুসলিম সাহিত্য দেখিনি, তবে মধ্যযুগে যে কয়জন মুসলিম সাহিত্যিক আছে তার মধ্যে প্রাচীন সবচেয়ে আদি কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। তিনি কোন ধারার কবি, পরীক্ষা আসতে পারে যে রোমান্টিক ধারার প্রথম কবি কে, তাহলে আমরা দেবো শগীর। তারপরে আসতে পারে যে মধ্যযুগে রোমান্টিক প্রথম শাহ মোহাম্মদ শগীর কোন ধরনের কবি, রোমান্টিক কবি, এগুলি পরীক্ষা আসবে বা আশা করি এখান থেকে আসবে। তারপর আসতে পারে যে তিনি ইউসুফ, শাহ মোহাম্মদ শগীরের একটা বিখ্যাত গ্রন্থ আছে ইউসুফ জুয়েকার গ্রন্থটা অনেক বিখ্যাত, যেটা শাহ মোহাম্মদ শগীর রচনা করেছিলেন। এটা পরীক্ষা অনেকবার আসছে এবং আসবে, আর আশা করি আসবে, যে কার রাজত্বকালে বা কার অনুরোধে বা কার অনুপ্রেরণায় বা কার পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ শগীর এটা রচনা করেছিলেন। ইউসুফ জুয়েকা কাব্যটা রচনা করেছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ কালে সময় তার পৃষ্ঠপোষকতায় এটা রচনা করেছিলেন। বিদ্যাসাগরের সাথে মাইকেলের একটা সম্পর্ক আছে বা তাকে নিয়ে কিছু বলেছে। দেখেন, মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে একটা সনেট রচনা করেছে, একটা সনেট রচনা করেছে, সেখানে বিদ্যাসাগরকে নিয়ে একটা তাকে শ্রদ্ধা করার জন্য সনেট রচনা করেছে। আবার আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে বিদ্যাসাগর পরবর্তীতে জন্মগ্রহণ করেছিলেন বা সাহিত্যের অন্যতম কবি, রবীন্দ্রনাথ বলেছেন তাকে তার একটি চারিত্র পূজা গ্রন্থ রচনা করেছেন। সেখানে বিদ্যাসাগর চারিত্র পূজা গ্রন্থটা রবীন্দ্রনাথ বিদ্যাসাগরকে নিয়ে লিখেছে। তাহলে বিদ্যাসাগরের সাথে রবীন্দ্রনাথ এবং মাইকেলের এই 2টা গ্রন্থ নিয়ে একটি সম্পর্ক আছে। তারপরে আছে যে মধুসূদন দত্ত বা বঙ্কিমচন্দ্র। মধুসূদন দত্ত থেকে কোশ্চেন আসবে বা প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে। তারপর আসতে পারে যে যেমন আমরা জানি বাংলা সাহিত্যের বাংলাদেশের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কিন্তু মধুসূদন দত্ত, তিনি সাহিত্যের বিদ্রোহ নিয়ে এসেছিলেন। তারপর আসতে পারে যে বাংলা সনেটের জনককে, বাংলা মহাকাব্যের জনককে, বাংলা আধুনিক কবিতার জনককে, আধুনিক সাহিত্যের জনককে, এভাবে আসতে পারে। আধুনিক কবিতার জনককে, অমিতাক্ষর ছন্দের জনককে, এরকম কোশ্চেন আসতে পারে। তারপর আসতে পারে যে বিদ্যাসাগর যে প্রথম ইংরেজি, তারপর আসতে পারে যে প্রথম
ইংরেজি কবিতা কোনটি, প্রথম সনেট কোনটি, প্রথম নাটক কোনটি, বা সনেটের জনককে, প্রথম ইংরেজি কবিতা কোনটা, দ্বারা এগুলি জানতে হবে। তো তিনি কত সালে খ্রিস্টান হন, 1843 সালে কিন্তু তিনি খ্রিস্টান হয়েছিলেন, সেই সম্পর্কেও জানতে হবে। তারপরে মেঘনাদ বধ কাব্য নিয়ে কয়টা স্বর্গ আছে, চরিত্র, মেঘনাদ বধ কাব্যের যে চরিত্র, মেঘনাদ বধ, বিভীষণ, রাবণ, রাম, লক্ষ্মণ, সীতা, এই যে চরিত্র কার সাথে কার কি সম্পর্ক, এটা জানতে হবে। তারপরে তার পত্রকাব্য আছে, এই পত্রকাব্যে 11টা পত্র আছে, এটাও কি জানতে হবে। তারপর রাধাকৃষ্ণ নিয়ে ব্রজাঙ্গনা নামে একটা সাহিত্য রচনা করেছেন মধুসূদন দত্ত, সেটাও কি করতে হবে, জানতে হবে। আপকামিং বিসিএস পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টিভ এবং যে আমাদের 100 মার্কের যে আমাদের স্পেশাল সাজেশনটা আছে, সিলেবাসটা আছে, সেটার উপরে আমরা আলোচনা করব। সেই লক্ষ্যে আমাদের যে স্লাইডে যাওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেটা খুবই দরকার সেটা করে যাচ্ছি। আমাদের বিসিএসটার যে সাবজেক্টটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্ট ম্যাটারগুলো, এগুলো মোস্টলি অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট না, অর্থাৎ এই বিষয়গুলো কনসেপচুয়াল। এই কনসেপচুয়াল বিষয়গুলো আমাদেরকে বুঝতে হয়, আগে হৃদয়ঙ্গম করতে হয়, তারপরে বিষয়গুলো নিজেদের মাথায় নিয়ে তারপর অবজেক্টিভগুলো অ্যান্সার করতে হয়। তো আশা করি যারা সামনে বিসিএসগুলো দিবেন তারা এই পুরো বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আমি আজকে যে ক্লাসটা বা ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন। চলুন দেখি আমাদের স্লাইডে যা দেখ। স্লাইডটা যেভাবে সাজিয়েছি, প্রথমে আমরা এটা নাম দিয়েছি যে ইন্ট্রোডাকশন টু সিলেবাস, অর্থাৎ আমরা সিলেবাসটা নিয়ে আজকে আমরা কথা বলব। তো সিলেবাসের যে জিনিসটা আমরা প্রথমে দেখি সেটা হচ্ছে সিলেবাসটা অনেক বড়। প্রাথমিকভাবে সিলেবাসটা দেখলে আমাদের একটা ভীতি জন্মে যে হিউজ একটা সিলেবাস এবং পুরোটা ইংরেজিতে লেখা। তো এই সিলেবাসটা যদি আমরা এর ব্যবচ্ছেদ করে আমরা সিলেবাসের 3টা পার্ট পাই, 3টা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, 3টা অংশে ভাগ করেছি। তো এই 3টা অংশ নিয়ে আমাদের পুরো সিলেবাসটা রয়েছে। তো 3টা অংশের মধ্যে প্রথম যে অংশটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কনসেপচুয়াল অংশ, তারপরে আছে কন্টেন্টস বা হিস্ট্রি আমি যেটাকে বলবো, এবং পরে যেটা আছে 3rd নাম্বার সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি বা পলিটিক্যাল থটস নিয়ে। এই 3টা বিষয় নিয়ে আমাদের হোল সিলেবাসটা ডিজাইন করা হয়েছে। তো অর্গান অফ দ্য গভর্নমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে আমাদের গুরুত্বপূর্ণ, সেপারেশন অফ পাওয়ার, তারপর এখানে দেখতে পাচ্ছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা ইদানিং টক অফ দ্য টপিক। এখন আমাদের প্রচুর এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। হয়তো আগামী কনস্টিটিউশনে এইটা আমাদের সংসদে এটা পাস হতে যাচ্ছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা। সো সেক্ষেত্রে বর্তমানে যেহেতু এটা সময়ের একটা রিসেন্ট টপিক, সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই টপিকটা থাকতে পারে। সো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে আমাদের, কখন হয়, কিভাবে হয়। এরপর দেখতে পাচ্ছি এখানে সেপারেশন অফ পাওয়ার, শুরুতে বলেছি এটা কনসেপ্টের মতো একটা ব্যাপার। সেপারেশন অফ পাওয়ার এটা মূলত মন্টেস্কুর দেয়া একটা আইডিয়া, যেটা আমাদের গভর্নমেন্টে আমরা জানি সবাই যে গভর্নমেন্টের যে 3টা অর্গান আসছে, 3টা অর্গান যখন ফ্রিলি কাজ করতে পারে যার মতো করে, অন্য কোনো অর্গান সেখানে ইন্টারফেয়ার করবে না, এই পরিস্থিতি এইটা। সো এইটা যখন আমরা টোটাল ব্যাপারটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো, তখন এর থেকে এমসিকিউ কোশ্চেনে আনসার দিতে পারবো। তো এখানে আরও যেসব অংশ আছে, ইলেকটোরেট আছে, যেটা ইলেকটোরাল সিস্টেমটা ইউএস গভর্নমেন্টে বা ইউএস যে ইলেকশনে লাগে, যেটা আমরা বেশি পরিচিত ওইখানে। পলিটিক্যাল পার্টি, যেটা অন্যতম পলিটিক্যাল সায়েন্স অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। পলিটিক্যাল পার্টি ছাড়া একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কল্পনা করা যায় না, অর্থাৎ ডেমোক্রেটিক গভর্নমেন্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে পলিটিক্যাল পার্টি। সো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল, যেগুলো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, বিরোধী দলের থেকে সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, এটাই একটা গণতন্ত্রের সৌন্দর্য। সো এখানে আর যে বিষয়গুলো পরবর্তীতে আমরা দেখতে পাই, প্রেশার গ্রুপ আছে, এখানে পাবলিক ওপিনিয়ন আছে, বিউরোক্রেসি আছে, এলিট তত্ত্ব আছে, লোকাল গভর্নমেন্ট, আদার্স, এগুলো সবই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের বেসিক, অর্থাৎ কনসেপ্ট নিয়ে করা। এখান থেকে কিছু কোশ্চেন বা কিছু স্যাম্পল কোশ্চেন আমরা দেখতে পারি। দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য লেজিসলেচার ইজ, আমরা জানি লেজিসলেচারটা হচ্ছে আইন বিভাগ। লেজিসলেচার কি করে? আইন প্রণয়ন করে। তো প্রাইমারি ফাংশন বলতে কিন্তু আইন প্রণয়নের কথাটাই আসার কথা। সেখানে কি আছে? এখানে ইমপ্লিমেন্টিং লস, ইন্টারপ্রেটিং লস, মেকিং লস, এনফোর্সিং লস। এখানে অবশ্যই মেকিং লস হবে যখন
যখন আমরা দেখব যে এই 3টা ফাংশন বা 3টা অর্গান তার ইন্ডিভিজুয়াল কাজ দেখব, তখন আমাদের আর কোনো অবকাশ থাকবে না যে এটা বোঝার যে মেকিং লস হচ্ছে লেজিসলেচারের গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি অ্যাক্টিভিটি বা প্রাইমারি কাজ। যেটা প্লেটোর আইডিয়াল স্টেট, যে প্লেটোর আইডিয়াল স্টেট থিওরি অর্থাৎ আদর্শ রাষ্ট্র, এই আদর্শ রাষ্ট্রের যে থিওরিটা, তত্ত্বটা, এটা প্লেটোর। এটাও একটা কোশ্চেন, তা আমরা জানি এটা একটা সহজ কোশ্চেন বলে। আদর্শ রাষ্ট্র যেহেতু প্লেটোর, সেটা আদর্শ রাষ্ট্রর যে ব্যাপারটা উনি আলোচনা করেছেন, কোন গ্রন্থে করেছেন, সেটা আর একটা কোশ্চেন। সো আমি যেটা আগেও আলোচনা করেছি, বারবার বলছি এই জিনিসটা, যে আমাদের ইতিহাসের এই কন্টেন্টসগুলো, এই বিষয়গুলো ডিটেইল করে পড়তে হবে। থিওরির জায়গাগুলো তো থিওরিটা কোন প্রেক্ষাপটে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এই আলোচনা গুরুত্বপূর্ণ। তো এখানে যেমন আমরা নমুনা আনসারে কি দেখি, পলিটিক্স, রিপাবলিক, লেভিয়েথান, দ্য প্রিন্স। আমরা একটা জিনিস সবসময় খেয়াল করবো, আমরা এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে অনেক সময় এলিমিনেটিং মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। এলিমিনেটিং মেথড অর্থাৎ আপনি যখন অনেক জানবেন, কন্টেন্টসগুলো অনেক জানবেন, তখন আপনার কিন্তু ওই এলিমিনেটিং মেথড আপনি খাটাতে পারেন। যেমন ধরুন এখানে যে 4টা উত্তর, এর মধ্যে লেভিয়েথান, আপনি যখন আর একজন সম্পর্কে জানবেন, যেমন হবস, এই লেভিয়েথান বইটা হবসের লেখা। পলিটিক্স বইটা কার লেখা? পলিটিক্স বইটা লেখা গ্রেট অ্যারিস্টটল। দ্য প্রিন্স কার লেখা? সেটা আপনি আগে পড়েছেন, প্রিন্স লেখা কার? ম্যাকিয়াভেলি। সো আপনার এখানে ছোট ছোট ট্রিক আপনি খাটাতে পারেন। আপনি যখন ধরেন জানেনই না যে প্লেটোর আইডিয়াল স্টেট, প্লেটোর কোন বইয়ে দেওয়া আছে, কোন বইয়ের আইডিয়াল স্টেট সম্পর্কে আলোচনা করা আছে, আপনি জানেন না, কোনো সমস্যা নেই। আপনি যদি কন্টেন্টগুলো ঠিকঠাক করে থাকেন, তাহলে আপনি এটা আনসার করতে পারবেন। কিভাবে? আপনি এখানে জানেন যে পলিটিক্সটা প্লেটোর লেখা না, রিপাবলিকটা বাদ দিলাম, সেটা লেভিয়েথান প্লেটোর মোটেও না, প্রিন্স তো প্লেটোর হবেই না, কারণ প্রিন্স হচ্ছে আমরা জানি ম্যাকিয়াভেলির। পলিটিক্সটা অ্যারিস্টটল, হবে না। লেভিয়েথানটা কার? হবসের, হবে না। তো অবশ্যই একটা বাকি আছে, রিপাবলিক লেখা, তো অ্যান্সারটা অবশ্যই রিপাবলিক হবে। এই মেথডটাকে আমরা বলি ইলিমিনেশন, অর্থাৎ এটাকে আমরা অন্যান্য অ্যান্সারগুলো যেটা যৌক্তিকভাবে হওয়ার কথা না বা হবে না, যখন আমরা কন্টেন্টসটার পরিচিতি খুব বিস্তৃত থাকবে, ভালো থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, তখন আপনি কিন্তু এগুলো ইলিমিনেট করতে পারবেন, বাদ দিয়ে দিতে পারবেন যে 3টা 4টা 3টা হবেই না, তাহলে একটা যে আছে সে মাস্ট হবে, সেটাই আনসার হবে। সো আমাদের অ্যাকাউন্টিং সিলেবাসটা যদি আমরা অ্যানালিসিস করি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংকে টোটাল 2টা ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ এবং হচ্ছে পার্ট বি। তো পার্ট এ তে আপনার সব থেকে বেশি মার্কস ক্যারি করে, সেটা হচ্ছে 50 মার্ক। তো এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মানে আর্থিক অ্যাকাউন্টিং যে বিষয়টা রয়েছে, সেখান থেকে আপনাদের 50টি কোশ্চেন আসবে। এই টপিক্সটা অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই টপিক্সের কোশ্চেনগুলোর ব্যাপারে আমরা কিন্তু সেই 11-12 থেকে এবং ভার্সিটির অ্যাডমিশন সব ক্ষেত্রেই এই কোশ্চেনগুলোর সাথে আমরা খুবই বেশি পরিচিত। কিন্তু আদার্স যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পার্ট বি। তো এখানে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড হচ্ছে অডিটিং এবং হচ্ছে বাংলাদেশ ইনকাম ট্যাক্স। তো এই যে টপিক্সটা, অর্থাৎ এখান থেকেও কিন্তু অলমোস্ট 50 মার্কস হচ্ছে ক্যারি করবে। এখানেই মূলত কম্পিটিশনটা ক্রিয়েট হবে, মানে যারা মূলত প্রিপারেশন নেবে হচ্ছে নিজেকে জায়গা করে নেওয়ার জন্য, এই কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং এবং হচ্ছে ইনকাম ট্যাক্সে যদি যাদের ভালো প্রিপারেশন থাকবে, কারণ এখানে এই টপিকসগুলো পরিচিত থাকলেও অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেনের সাথে কিন্তু ম্যাক্সিমাম প্রার্থীর হচ্ছে পরিচয় নেই। সেক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং এবং ইনকাম ট্যাক্সটাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার প্রিপারেশনটা নিতে হবে। আমরা তো জানি যে বাজেট মানে কি, আমাদের এখানে শিখতে হবে কন্ট্রোল, বাজেটারি কন্ট্রোল শেখার আগে আমাদের শিখতে হবে যে বাজেট কেন করা হয়। বাজেট মূলত কন্ট্রোলের জন্যই করা হয়, যে আমাদের এক্সপেন্সটা যাতে বেশি না হয়ে যায়। কেন করা হয়, করলে কি সুবিধা অসুবিধা কি, এগুলো সব আমাদের ক্লাসে ডিসকাস করা হবে। বাজেটারি কন্ট্রোল এবং হচ্ছে স্ট্যান্ডার্ড মান হিসাব এর মৌলিক, স্ট্যান্ডার্ড কস্টিং, এখান থেকে 3-4টা ম্যাথ আসবে শিওর। স্ট্যান্ডার্ড কস্টিং থেকে 3-4টা ম্যাথ আসবে। আর এখানে মূলত আমাদের বের করতে বলবে ভ্যারিয়ান্স জিনিসটা কি। ভ্যারিয়ান্স হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করি,
সেই স্ট্যান্ডার্ড, যেমন আমরা যখন অফিসে কেনাকাটা করি, ধরেন একটা প্রিন্টার কিনলাম, সেই প্রিন্টার কেনার জন্য তো আমাদের একটা বাজেট দিতে হয়, তাই না? তো বাজেটটা কিভাবে দেওয়া হয়? বাজেটটা দেওয়ার আগে আমাদের একটা স্ট্যান্ডার্ড কল্পনা করতে হয় যে একটা প্রিন্টারের নর্মাল মার্কেট ভ্যালুটা কত হতে পারে। 10,000, ধরেন 15,000, ক্যাপাসিটি অনুসারে সাধারণত হয়ে থাকে। স্ট্যান্ডার্ডের সাথে ধরলাম আমরা একটা প্রিন্টার কিনলাম, মানে বাজেট করার আগে আমরা স্ট্যান্ডার্ড ধরলাম কত, সেটা হচ্ছে 10,000 টাকা। তো আমরা বাজারে গিয়ে প্রিন্টারটা দেখলাম না, স্ট্যান্ডার্ড থেকে আমাদের 2,000 টাকা বেশি লাগছে, অর্থাৎ 12,000 টাকায় আমরা প্রিন্টার কিনতে বাধ্য হই, কারণ ওখানে আর ভালো প্রিন্টার পাইনি। তার মানে দেখেন আমাদের এটা ছিল কি স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল কস্ট, অর্থাৎ 12,000 টাকা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, আর স্ট্যান্ডার্ড হচ্ছে কি অর্থাৎ আমরা যেটা ধরে বাজেট করেছিলাম, যে কস্টটা ধরে বাজেট করেছিলাম সেটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড। তার মানে দেখেন এখানে একটা 10,000 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, আর হচ্ছে অ্যাকচুয়ালটা হচ্ছে 12,000। তার মানে আমাদের কি একটা ভ্যারিয়েন্স, মানে পার্থক্যের সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্স। এখান থেকে আমাদের ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, এই জিনিসগুলো শিখতে হবে। কীভাবে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করতে হয়, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়, লেবার ভ্যারিয়েন্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়, প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে। এফিসিয়েন্সি, ম্যাটেরিয়াল, লেবার সবগুলো বিষয় থেকে কোশ্চেন অবশ্যই আসবে। এখানে আমাদের পুরো একটা সামারি করা হয়েছে যে আমাদের জেনেসিস কর্তৃপক্ষ অ্যাকাউন্টিংয়ের সার্ভিসটা কেমন দিবে, বা কোন কোন টপিকস থেকে, যেমন পরিচিতি থেকে কয়টা কোশ্চেন আসতে পারে সেগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। আর এখানে জেনেসিস মূলত 10টা কোর্সে ক্লাস দিবে। সো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে 4টা ক্লাস রয়েছে, ব্যয় বা কস্ট অ্যাকাউন্টিংয়ে 3টা রয়েছে, অডিটিংয়ে 1টা, এবং হচ্ছে ইনকাম ট্যাক্সের। মোট 10টা ক্লাসে আমার মনে হয় 90%, 85% মার্কের জন্য যথেষ্ট, যেগুলো হচ্ছে জেনেসিসের পক্ষ থেকে প্রোভাইড করা হবে অ্যাকাউন্টিং সাবজেক্টে। তো বই, বুকস রেফার্ড, সবার কোশ্চেন থাকে যে কোন কোন বইগুলো, এতগুলো বই থেকে মূলত কোশ্চেন হবে। এখন আপনি কয়টা পড়তে পারবেন আপনার বিষয়। কাইসুর বইটা অবশ্যই ফলো করতে হবে। কস্ট অ্যাকাউন্টিংয়ের যে হর্নগ্রিনের একটা বই রয়েছে সেটা ফলো করতে হবে। অডিটিংয়ের ন্যাশনাল ইউনিভার্সিটির যে অডিটিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের বই রয়েছে, এবং হচ্ছে বাংলাদেশের ইনকাম ট্যাক্সের একটা যে বই রয়েছে যেটা সব ভার্সিটিগুলোতে পড়ানো হয়, শিলের সেই বইটা। তার মানে কতগুলো বই, বুঝতেই পারছেন যে বইগুলো থেকে সঠিক কোশ্চেন, কোন টপিক্সটা অ্যান্সার করব, কোন টপিক্সে আমরা কীভাবে অ্যান্সার করব, সেটা কোন পার্টটা পড়বো, এটা জানার জন্য অবশ্যই ক্লাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওকে, 100 মার্কসের সিলেবাস থেকে কিভাবে প্রশ্ন হতে পারে কিংবা সিলেবাসটা কি ইন ডিটেলস আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি বিসিএস এর সিলেবাসটা একটু দেখার চেষ্টা করি এক নজরে, তাহলে দেখবেন যে দেখেন বিসিএস এর সিলেবাসটা প্রথমত 2টা পার্টে ভাগ করেছে। আমাদের যে রিটেনের যে সিলেবাসটা, ফুল সিলেবাসই এখানে দেওয়া আছে, কিন্তু এখানে রিটেন না হয় হবে কি কোয়েশ্চেন টাইপটা হবে এমসিকিউ। তাহলে আমরা রিটেনে যেভাবে আমরা পড়েছি সেভাবেই পড়তে হবে ইন ডেপথ, কিন্তু আমাদের একটু এমসিকিউ আকারে একটু চেষ্টা করতে হবে আলোচনা করার। তাইলে এখানে যে পার্ট 1-এ আছে শেক্সপিয়ার 25 মার্কস, এবং রোমান্টিক পিরিয়ডে 25 মার্কস আছে রোমান্টিক পিরিয়ডে। আবার হচ্ছে পার্ট 2-তে যে জিনিসটা দেওয়া আছে যে ভিক্টোরিয়ানে 25 এবং মডার্নে 25। তারপরে দেখি আমরা একটু যে শেক্সপিয়ারিয়ান যে পার্টটা, শেক্সপিয়ারের যে এখানে হচ্ছে 5টা নাটক আছে। শেক্সপিয়ারের 5টা নাটকের মধ্যে এখানে হ্যামলেট আছে, ম্যাকবেথ আছে, তারপর হচ্ছে কিং লিয়ার, অথেলো, টেম্পেস্ট। টেম্পেস্টটা হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট ওয়ার্ক বা আমরা সোয়ান সং বলে থাকি। তাইলে আমরা আজকে এখানে যে জিনিসটা দেখাতে হবে যে আসলে আমরা কিভাবে আমাদের এমসিকিউ টাইপের প্রিপারেশন নিব। আপনারা যারা এই বিসিএস দিচ্ছেন 49তম, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই প্রিপারেশন নিচ্ছেন। যারা প্রিপারেশন নিচ্ছেন তারা তো স্বাভাবিক কারণেই এগিয়ে থাকবেন, কিন্তু যারা নতুন তাদেরও কিন্তু কোনো টেনশনের কারণ নেই, কারণ আমরা কোর্স কন্টেন্টগুলো এমনভাবে সাজাবো যাতে আপনারা স্বল্প সময়ে সেই ফুল প্রস্তুতিটা আপনাদের শানিত করতে পারেন। তাইলে পরবর্তীতে আছে এখানে রোমান্টিক পিরিয়ড। দেখেন রোমান্টিক পিরিয়ডের যে সিলেবাসটা, সেখানে জন মিল্টনের প্যারাডাইজ লস্ট, এটা আমরা জানি।
যে বিখ্যাত একটা বই আমরা সবাই জানি, জোনাথন সুইফট থেকে গালিভার স্টাবেলস, এটা আমাদের দেখতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আসলে রোমান্টিক পিরিয়ডে যাদেরকে ছাড়া আমরা রোমান্টিক এজ কল্পনা করতে পারি না, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার এখানে 2টা পোয়েম দেওয়া আছে রোমান্টিক এজে, মেইনলি পোয়েম রিলেটেড, এবং কবিরাই হচ্ছে রোমান্টিক এজটাকে গ্লোরিফাই করেছেন। তাহলে এখানে রোমান্টিক এজে আমাদের দেওয়া আছে কি 3টা নেবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে, আর ওর্ডস ইন্টিমেশনস অন ইমর্টালিটি। আবার এস.টি. কলেরিজের আছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, যা বিখ্যাত পোয়েম এস.টি. কলেরিজের, এবং কুবলা খান ডিজেকশন এন্ড ওড। তারপর জন কিটসের যদি দেখি, এখানে আপনাদের সিলেবাসে যদি আপনারা খেয়াল করেন, সেটা ছিল সিলেকশন। সিলেবাসে কি ছিল? সিলেকশন। তার মানে সিলেকশনস বলতে এখানে যে কবিতাগুলা মানে পিএসসি তার মতো করে, কিংবা আপনাদের যারা পাবলিক ইউনিভার্সিটিতে সিলেবাস পড়েছেন, কিংবা যারা জাতীয় ভার্সিটিতে পড়েছেন, তারা ম্যাক্সিমাম অনেকে 2য় বর্ষ কিংবা 3য় বর্ষে আমরা পড়েছি, সেগুলো হচ্ছে রোমান্টিক এজের যে কবিতাগুলো। তার মানে জন কিটস থেকে যে ইম্পর্টেন্ট কবিতাগুলো, সেগুলো হচ্ছে ওড টু নাইটিঙ্গেল, ওড অন গ্রেসিয়ান আর্ন, ওড টু আ স্কাইলার। এগুলো যদি এই 3টা যদি আমরা দেখি, তাইলে আশা করি যে জন কিটসটা আমাদের কাভার হবে। অবশ্যই যারা আগের থেকে পড়ছেন তারা তো এগিয়ে আছেন, কিন্তু যারা নতুনও আছেন, দেখেন আপনাদের সিলেবাসে কিন্তু অনার্স এবং মাস্টার্সে যা যা পড়েছেন সেইগুলাই, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক আর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় হোক। তো আমি শেষ মুহূর্তে আমি বলতে চাই যে আপনারা যা যা পড়েছেন সেই জিনিসগুলোই আপনারা গুছিয়ে রাখুন। সেই জিনিসগুলোই আমরা যখন আপনাদেরকে বিভিন্ন আমাদের লেকচার দেওয়া হবে, এবং প্রত্যেকটা লেকচারের শেষে আমাদের স্যাম্পল কোয়েশ্চন, কোন টাইপের কোয়েশ্চন আসতে পারে, আমি যতগুলো আইটেম বললাম যে যেখান থেকে আপনাদের কোয়েশ্চন আসার সম্ভাবনা আছে, তাইলে প্রত্যেকটার আমরা স্যাম্পল কোয়েশ্চন এবং মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের প্রস্তুতিটা আরও বেশি শান্বিত হয়। আমি আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন, এবং আপনাদের যদি কোনো ক্লাসের উপর আজকে যদি কোনো কোয়েশ্চন থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাইলে যদি আপনাদের কোনো কোয়েশ্চন না থাকে, আর যদি কোনো এখন কোয়েশ্চন না থাকলেও বিভিন্ন সময় আপনার পরবর্তীতে যদি কোনো কোয়েশ্চন থাকে, আপনারা জেনেসিস বিসিএস কেয়ারের মাধ্যমে আমার সাথে, আমি মেন্টর হিসাবে, আপনাদের ইংলিশের মেন্টর হিসাবে থাকবো। তো আমাকে অবশ্যই আপনারা কোয়েশ্চন জানাতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, শুভকামনা থাকলো 49তম বিসিএস এর জন্য।